হয়ে গেছে? আচ্ছা, বেশ। নাও, প্রথম কোয়েশ্চেন টু দিস। এ বুক সেলার সেলস আ বুক অ্যাট আ গেন অফ 10%। একজন বুক সেলার 10% গেইনে একটা বই বিক্রি করলো। ইফ হি হ্যাড বট ইট 4% লেস অ্যান্ড সোল্ড ইট আরে 6 মোর, এবং সেটা যদি সে 4% কম দামে কিনতো এবং আরো 6 টাকা বেশিতে যদি বিক্রি করতো, হি উড হ্যাভ গেইনড এ 8 পূর্ণ, আচ্ছা এটা মানে কিন্তু এটা হচ্ছে 18 পূর্ণ 3/4%। তাহলে তার 18 পূর্ণ 3/4% লাভ হতো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক, তাহলে ওই বইটির কস্ট প্রাইস কত? দিস ইজ এ স্কোয়ার মেথড। এই মেথডটা যে যে মেথডে তোমাদের আমি করিয়েছিলাম, এই মেথডটাকে আমি বলি স্কোয়ার মেথড। মনে আছে? কেউ একজন বলো তো, এই মেথডটা কি মনে আছে? না স্যার, মনে পড়ছে না। হ্যাঁ, বাকিরা কেউ চেষ্টা করছো না? আমি বলবো। বলুন স্যার। দেখো, স্কোয়ার মেথড তোমাদের মনে পড়ে যাবে। মনে না পড়াটা কিন্তু ভালো কথা নয়, মনে পড়াটা ভালো কথা। ঠিক। একটা কথা মাথায় রাখবে, ছোট্ট ছোট্ট করে যখন আমরা কাজ জমাতে থাকবো, দেখো আমি এই যে পার্সেন্টেজ আমাদের হয়ে গেছে, পার্সেন্টেজের আমি যদি একটুখানি কাজ জমিয়ে রাখি, মানে পার্সেন্টেজের কোনো অঙ্ক যদি আমি ঠিকঠাক করে না করি, আবার এখন প্রফিট অ্যান্ড লস চলছে, এতে যদি আমি কিছু জমিয়ে রাখি, এর থেকে যদি আমি কোয়েশ্চেন গুলো না করি, তাহলে এরকম করতে করতে দেখবে যে 4-5টা চ্যাপ্টার কমপ্লিট হলে দেখবে তোমাদের অনেক কিছু জমে গেছে, এবং তখন কোয়েশ্চেন দেখে মনে হবে কি এ তো পারছি না। সো তোমরা একটু দেখো, হ্যাঁ, নিজেদের মতন করে কোয়েশ্চেন গুলোকে একটু করো এবং ভালোবাসার সঙ্গে করো। প্রত্যেকটা প্রশ্নকে মানে নিজের সন্তানের মতন ট্রিট করো, তাহলে দেখবে উত্তর হয়ে যাবে খুব ভালোভাবে। চলো, এই কোয়েশ্চেনটাকে আমি বলছি স্কোয়ার মেথড। কেন স্কোয়ার মেথড বলি তোমাদের উত্তর করলে তোমরা বুঝতে পারবে। দেখো, ফার্স্ট অফ অল আমার একটা ইনিশিয়াল কস্ট প্রাইস ছিল, ইনিশিয়াল সিপি। দেখো, ইনিশিয়াল সিপি আমি 100 অ্যাজিউম করলাম। এটাকে যখন আমি 10% প্রফিটে বিক্রি করছি, তাহলে আমার এসপি কি এখানে 110 হবে কিনা হবে না বলো তো? হ্যাঁ স্যার। এবার আমি যদি এটাকে 4% লেসে কিনতাম, দেখো 4% লেসে আমি কিনবো এটাকে, তাহলে আমার এখানে একটা নিউ সিপি আসবে, তাই তো? এবং সেটা হবে 96। বলো হবে কিনা হবে না? হ্যাঁ। আমি এটাকে কি করতে চাই, আমি এটাকে 18.34% প্রফিট করতে চাই। তো 18.34 মানে প্র্যাকটিস করতে করতে তোমরা শিখে যাবে, এটার মানে হলো 3/16, 3/16। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে। তাহলে দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই প্রফিট, দেন এসপি কি আমার এখানে 19 টাকা নয় বলো? হ্যাঁ স্যার। বলো। এবার এখানে এই যে যে সিপি 16, 16টা নয়, 16টা হচ্ছে 96। তাহলে এই যে যে আমাদের এখানে সিপি 96 না, তার মানে কি এই 16টা হলো 96। তাহলে কত গুণ করলাম? 6 গুণ করলাম। 6 × 16 = 96। তাহলে 19টা 19 নয়, 19টা কত ইন্টু 6, দ্যাট ইজ 6 × 19 হয় 114। ঠিক। তাহলে এখানে আমার এসপি, এখানে আমি নিউ এসপি পেলাম। আর সেই হ্যাঁ স্যার। এবার হ্যাঁ বলছে যে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত যে ডিফারেন্স হলো সিপির যে সরি এসপির যে ডিফারেন্স হলো, এইখানে তোমরা বলছো যে এখানে এসপির ডিফারেন্স হয়েছে 4 ইউনিটস, তাই না? কিন্তু এক্সামিনার বলছে এই 4 ইউনিটসটা 4 ইউনিটস নয়, এই 4 ইউনিটসে যে 6 রেস মোর, তার মানে এটা হলো 6 টাকা। তাহলে 4-এর থেকে 6-এ যাওয়ার জন্য ইনটু 1.5 করেছি, কারণ মানে 4খানা 1.5 টাকা যোগ করলে 6 টাকা হয়ে যায়। ঠিক তো? তাহলে এই যে আমার ইনিশিয়াল সিপি কত হবে? ইনটু 1.5, দ্যাট ইজ 150। সো অপশন বি ইজ ইউর
আনসার। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। তাহলে এটা দেখেছো একটা স্কোয়ার তৈরি হয়েছে। হ্যাঁ স্যার, চারকোনা। হ্যাঁ, এই জন্য আমি বলি এটাকে স্কোয়ার মেথড। এগুলো এক এক ধরনের নিমোনিক, আস্তে আস্তে তোমরা এগুলো শিখে যাবে যে কোনটাকে আমি কি নাম দেব। সো দিস ইজ স্কোয়ার মেথড। প্রত্যেকে বলো বুঝলে কিনা, এবং এভাবে আমি তোমাদের অঙ্ক করিয়েছি মনে করে দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আগে ক্লাসের শেষের দিকে আমি তো ওই সিপি স্যার দেখে বুঝিনি, ওই জন্য স্যার ওই যে সিপি এমপি এসপি লিখে ট্রাই করছিলাম একটু। না, এখানে তো মার্কড প্রাইস নেই তো। হ্যাঁ স্যার, এটা পরে বুঝতে পারলাম। হুম, তাহলে প্রত্যেকে বুঝেছো, আমি নেক্সট কোয়েশ্চেনে যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ডু দিস। By selling 80 balls for Rs 140, a shopkeeper loses 30%. বলছে 140 টাকায় 80টি বল বিক্রি করাতে 30% লস হয়েছে। How many balls should he sell for Rs 104? তাহলে 104 টাকায় তার কতগুলো বল বিক্রি করা উচিত so as to make a profit of 30%, যাতে তার 30% প্রফিট হয়। এই অঙ্ক করার জন্য আমি তোমাদের বলেছিলাম যে এক পিসের ক্যালকুলেট করবে সবসময়, ওয়ান পিস, এক পিসের ক্যালকুলেট করে নেবে, বলেছিলাম তো। হ্যাঁ স্যার। হুম, চেষ্টা করছো? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান। করো। আচ্ছা, তোমরা এই মাসে কালী পুজোর অনুষ্ঠান উপলক্ষে, হ্যাঁ, কালী পুজোর উৎসব উপলক্ষে একটা বই কিনবে। বইটা হলো এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ বাই কিরণ পাবলিকেশন। ঠিক আছে? ঠিক আছে স্যার। এসএসসি এসএসসি আর চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ। ডাব্লিউবিসিএস এর কোশ্চেন কি একই রকম হয়? মানে দুটো পরীক্ষা কি একসাথেই হয় নাকি আলাদা আলাদা হয়? না, একসঙ্গে নয়, একসঙ্গে নয়, দুটো আলাদা, একদম পুরো আলাদা ধরনের পরীক্ষা। কিন্তু মনে রেখো এসএসসি এর কোশ্চেন প্যাটার্ন আর ডব্লিউবিসিএস এর যে কোশ্চেন প্যাটার্ন, ইংরেজি বলো আর তোমার অঙ্কই বলো, দুটোই সেম। আচ্ছা, আর স্যার এই পরীক্ষাগুলো মানে প্রিলিমস বা মেন্স এই পরীক্ষাগুলো কখন হয়, কিরকম ভাবে ফর্ম ফিল আপ করে? দেখো আমি বলে দিই, ডব্লিউবিসিএস পরীক্ষা প্রত্যেক বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যায়। বুঝে গেল? আচ্ছা। হ্যাঁ স্যার। প্রত্যেক বছর ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাসের মধ্যেই থাকবে, নড়াচড়া করবে না। আর ফর্ম ফিল আপ হয় জেনারেলি নভেম্বরের মিডিল থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, সেই সময় গিয়ে মানে ফর্ম ফিল আপটা করতে হবে, মানে হ্যাঁ, যে তার কোনো মানে তোমাদের এই যে যে সার্টিফিকেট? মাস, হ্যাঁ, যদি এটা নর্মাল মাস হতো তাহলে এই মাসের 1 তারিখ 2 তারিখেই নোটিফিকেশন বেরিয়ে যেত। আচ্ছা স্যার। আচ্ছা যেহেতু একটু ডিলে হচ্ছে, এই জন্য দেখবে, আশা করছি আমি ডিসেম্বর মাসে তোমাদের ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন বেরোবে। আচ্ছা স্যার। যেমন ডব্লিউবিসিএস টা হচ্ছে আমাদের রাজ্য সরকারের এমন একটা পরীক্ষা যেটা নিয়মিত প্রত্যেক বছর হয়। আচ্ছা স্যার। আর ঠিক তেমনি করে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের, এটাও ওরা নিয়ম করে বছরে 3টে পরীক্ষা হয়। এসএসসি 3টে পরীক্ষা, একটা হলো গ্র্যাজুয়েটদের জন্য সিজিএল, একটা 12 ক্লাস পাশের জন্য সিএইচএসএল, আর একটা মাধ্যমিক পাশের জন্য এমটিএস। আচ্ছা স্যার। স্যার এই এবার কি সেট পরীক্ষাটা কি হবে? একসাথেই হয়? ইয়েস, ডাব্লিউবিসিএস এর মানে সঙ্গেই কি মানে আগে পরে এরকম ফর্ম ফিল আপ করতে হয় এসএসসি? হ্যাঁ এসএসসিরও ফর্ম ফিল আপ হয়, ওরও নিয়মিত টাইম থাকে, কিন্তু এসএসসির টাইমগুলো এখন একটু ওলট পালট হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য এখন বলা যাবে না কখন কি হবে না হবে। ওহো, আচ্ছা ঠিক আছে। এর অনেকগুলো এসএসসির অনেকগুলো পরীক্ষা জমে আছে। তা এটা কি সামনের বছর অব্দি গড়াবে না, উল্টো পাল্টা হয়ে থাকাটা? দেখো 2017 থেকে শুরু হয়েছে এই যন্ত্রণা, এখন কবে যে এই যন্ত্রণা মিটবে বলতে পারছি না। তাহলে স্যার এই যে রেল ব্যাংক এই পরীক্ষাগুলো কি একদম সম্পূর্ণ আলাদা?
ব্যাংকটা সম্পূর্ণ আলাদা। রেল, এসএসসি, ডব্লিউবিসিএস এগুলো একটা প্যাটার্নের মধ্যে থাকে, কিন্তু ব্যাংকটা টোটালটাই আলাদা। ব্যাংকের স্যার, ক্যালকুলেশন আপনি বোধহয় জানেন স্যার, নতুন কি একটা মোদিজি শুরু করেছে নাকি স্যার এনটিপিসি, যেটা দিয়ে ব্যাংক, রেলের, এসএসসি সবার প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে ওটা যাবে, কি সিইটি, নামটা স্যার? ওটা সিইটি, স্যার ওইটাই বলছিলাম, সেট কমন CET এলিজিবিলিটি হ্যাঁ টেস্ট। হ্যাঁ, কমন ওটা কি এলিজিবিলিটি, হবে এটা এবছর? 2021 থেকে চালু হবে। স্যার ওর জন্য তো আপনি 2021 একটা সালে, ভিডিও দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো, আমি সব বলে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, 2021 সালে যত ধরনের নোটিফিকেশন বেরোবে সব কয়টা পরীক্ষাই সিইটির মাধ্যমে হবে, কমন এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার প্রিলিমিনারি আউট হয়ে যাবে, শুধু মেইনটাকে পড়তে হবে একবার সিইটি পাস করলে। আচ্ছা, সেটা কি স্যার ডাব্লিউবিসিএস এর জন্য কি নো সেটাই নো শুধু? নো নো না শুধু? নো, তাহলে এটা শুধু রেল, ব্যাংক এই ইয়েস সমস্ত ইয়েস, জন্য? হ্যাঁ, আর শুধু কেন্দ্র সরকার তিনটের জন্যই নিয়েছে, এসএসসি, রেল অ্যান্ড ব্যাংক, এই তিনটে সেক্টরের জন্যই আচ্ছা সিইটি চালু হবে। আর বাদবাকি এক্সামগুলোর জন্য যেমন রয়েছে তেমনই চলবে। আচ্ছা আচ্ছা, রাখছি। তো চলো এই স্যার কোশ্চেনটা 2 বছরের ভ্যালিড না, সরি স্যার ডিস্টার্ব করলাম, 2 বছরের বলো। ভ্যালিড না স্যার এটা? 32 आंसर হবে স্যার, 32। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, 32 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, স্যার ক্যালকুলেশনে অনেক মানে ভুল যাচ্ছিল বারে বারে, তার জন্য অ্যান্সারটি মিলছিল না। দেখা যাক ক্যালকুলেশনটা কেমন কঠিন কেমন ভুল দেখি আমরা। আমাদের এখানে দুটো সিচুয়েশন আছে। আমাদের ফার্স্ট সিচুয়েশন একটা রয়েছে। ফার্স্ট সিচুয়েশনটা কি দেখো, আমি 80টা বল কিনছি 140 টাকা দিয়ে, তাহলে একটা বলের দাম কি 140/80 নয় বলো? হ্যাঁ। দিস ইজ এসপি, কিনছি না তো, বিক্রি করছি, সরি, দিস ইজ এসপি পার পিসেস। ঠিক, এটা করার জন্য আমার কি 30% লস হয়েছে, তাই না? হ্যাঁ। এটাকে তোমরা কিন্তু কেউ কাটাকাটি করবে না, কারণ কাটাকাটি একটা সময় গিয়ে করবে, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। আর যদি এখানে কাটাকাটি করতে গিয়ে কোথাও একটু ভুল হয়ে যায়, তাহলে আবার তোমাকে ফাইন করতে হবে কোথায় কাটাকাটি ভুল হলো। তাই কাটাকাটি করবে না, যেমন আছে ওরকম রেখে দাও। তাহলে 140/80 এটা হলো এসপি পার পিসেস, কিন্তু এটাতে বিক্রি করে 30% লস হয়েছে। তাহলে আমি জানি যে সিপি ছিল আমার 30% লস হলে 70/100 সমান সমান 140/80 এমনটা হয়েছে, বলো তো ঠিক কিনা? হুম। তাহলে এখান থেকে আমি সিপি বের করতে পারবো। সিপি সমান সমান এইটাকে ওপাশে যখন নিয়ে যাব তখন এটা হয়ে যাবে উল্টে যাবে, 140/80 এরকম থাকবে, কিন্তু এখানে ওপরে চলে যাবে 100, নিচে চলে আসবে 70। ঠিক, এবার এখান থেকে ক্যালকুলেট করলে আমি এখানে পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম 10 বাই, এখানে পেয়ে গেলাম আমি কত, 10 বাই, কাটাকাটি করলে চলো 2, 4, 10/4 হবে। না না না, 5/2 মানে আড়াই। হ্যাঁ এখানে হবে 5/2 5/2, ঠিক, 5/2, 5/2, ইয়েস, 5/2 এখানে হবে। তাহলে দেখো 5/2 এটা কি, এটা হলো সিপি পার পিস, মানে এক পিসের সিপি এটা, ঠিক না? আমি এবার কি করতে চাই, আমি এবার 30% প্রফিট করতে চাই। তাহলে 30% প্রফিট করতে গেলে আমার এটা 130/100 এমনটা হয়ে যাবে না? দিস ইজ এসপি পার হ্যাঁ। পিসেস। এসপি পার পিসেস কখন? এটা যখন আমার 30% প্রফিট, ঠিক? তাহলে এখান থেকে আমি দেখি কত হলো। যখন আমি ক্যালকুলেট করছি, এখানে কেটে পেলাম 20, এটা দিয়ে কেটে দিলাম, এখানে পেয়ে গেলাম 13/4। এই যে 13/4 এটা হলো এসপি পার পিস, মানে একটার বিক্রয় মূল্য 13/4 টাকা। এবার আমায় জিজ্ঞেস করা হচ্ছে যে 104 টাকায় আমি কতগুলো বিক্রি করতে পারবো। তাহলে একটার দাম যদি 13/4 টাকা হয়, তাহলে 100 টাকায় কতগুলো মাল পাওয়া যাবে, ভাগ করলে বেরোবে কিনা বেরোবে না বলো? হ্যাঁ স্যার। তাহলে এবার এখান থেকে 100 গুণ ওপরে চলে যাবে 4, নিচে চলে যাবে 13, 100 নয় 104, সরি 104 হবে। 104, ইয়েস। তাহলে এখান দিয়ে যখন আমরা কাটবো 8 13 104 হয়, তাহলে চারাটা 32 হয়ে গেল। তাহলে 32 পিসেস এখানে আনসার হয়ে গেল, বুঝেছো? স্যার হ্যাঁ, 104 একটা বুঝলাম না, ওটা কি বলেন স্যার? দেখো ভাইয়া, এখানে কি বলেছে, তোমার যে 13/4 টাকা একটা এসপি পার পিস, এটুকুন বুঝেছো কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এবার বলেছে যে 104 টাকায় তুমি কতগুলো বিক্রি করতে পারবে। তাহলে একটার দাম যদি 13/4 টাকা হয়, তাহলে 104 টাকায় তুমি কতগুলো বিক্রি করতে
করতে হ্যাঁ, পারবে, হ্যাঁ। তাই ভাগ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা তো একটা প্রসেস গেল, কিন্তু আমি আজকে তোমাদের আর একটা প্রসেস শেখাই যেটা তোমরা ক্লাস 10-এ করে এসেছো। ক্লাস 10-এ তোমরা ঐকিক নিয়ম করেছো না, ব্যস্ত সম্পর্ক দিয়ে, সরল সম্পর্ক দিয়ে। হ্যাঁ স্যার। হ্যাঁ করেছি স্যার। তাহলে তোমরা এখানে লিখবে অল্টারনেট মেথড। অল্টারনেট মেথডে তোমরা লিখছো, দেখো আমার এখানে রয়েছে বলস, আমার এখানে রয়েছে রেস মানে তার দাম, আর আমার কাছে রয়েছে ট্রানজাকশনাল রিকভারি। আচ্ছা, ট্রানজাকশনাল রিকভারি জিনিসটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনতে থাকো। দেখো, আমি 80খানা বল বিক্রি করছি 140 টাকা দিয়ে, এতে আমি 70%ই রিকভারি করতে পারছি। কেন? কারণ 30% আমার লস হয়ে গেছে। দেখো, 30% যদি লস হয়ে যায় তাহলে কি আমি রিকভারি কতটুকুন করতে পারলাম? 70% রিকভারি করতে পারলাম না? বলো কেউ একজন। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। তাহলে এই যে 140 টাকায় 80টি বল বিক্রি করে আমার 30% লস হয়েছে, মানে কি 140 টাকায় 80টি বল বিক্রি করে আমি মাত্র 70% রিকভারি করতে পেরেছি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই টার্মটাকে হ্যাঁ, আমি বলছি ট্রানজাকশনাল রিকভারি। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, এক্সামিনার আমাকে বলেছে 104 টাকায় আমি কতগুলি বল বিক্রি করব যাতে আমার 130% রিকভারি হয়, তাই তো বলেছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার এটুকু? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। এবার আমরা দেখো এটাকে ঐকিক নিয়মে সলভ করার চেষ্টা করি। দেখো 80-র নিচে কিছু নাই, তার মানে এটা সেই ত্রৈরাশিক নিয়মটা স্যার? ইয়েস, ত্রৈরাশিক পদ্ধতি, ঠিক। এবার দেখো 80 ইনটু, যার নিচে যার ভ্যালু বের করতে হবে, নিচে কিছু নাই মানে সেটাই গুণ, তারপরে বাদবাকি যে ক্যালকুলেশন হবে তখন। দেখো এবার আমায় তোমরা ট্রানজাকশনাল রিকভারিটা মনে করো এখানে নেই। ওকে, তোমরা মনে করো যে এখানে ট্রানজাকশনাল রিকভারিটা নেই, তাহলে এখানে দেখো তুমি যখন 140 টাকায় 80টি বল বিক্রি করছো, টাকার পরিমাণ কমে গেলে বলের পরিমাণ কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। কমে যাবে। কমে যাবে। তাহলে দেখো, দাম কমে যাওয়ার সাথে সাথে বলের সংখ্যাও কমে যাচ্ছে, হ্যাঁ স্যার। তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক হলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। উল্টে যাবে স্যার। সমানুপাতিক সম্পর্ক হলে জিনিসটা কি হয়? রেসিপ্রোকাল হয়ে যায়। তার মানে এটা 140-এর পরিবর্তে 104/140 হয়ে যাবে। বুঝেছো? সমানুপাতিক রিলেশন হলে রেসিপ্রোকাল গুণ হয়ে যাবে, মানে উল্টে যাবে সিচুয়েশনটা। আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা দেখো, 80টি বল বিক্রি করে, এবার মনে করো যে রেসটা নেই এখানে, যে রেস, এই রেসটা মনে করো এখানে নেই, এখানে শুধু বলস অ্যান্ড ট্রানজাকশনাল রিকভারি রয়েছে। দেখো, 80টা বল বিক্রি করার জন্য তোমার 70% রিকভারি হচ্ছে মাত্র, তাহলে 130 রিকভারি করতে গেলে বলের সংখ্যা কমিয়ে দিতে হবে না? হ্যাঁ। তাহলে দেখো, ট্রানজাকশনাল রিকভারি বেড়ে যাওয়ার জন্য বলের সংখ্যা কমে যাচ্ছে, তার মানে একটা বেড়ে যাচ্ছে তো আরেকটা কমে যাচ্ছে, এটার মধ্যে কি ব্যস্ত সম্পর্ক রয়েছে? হ্যাঁ, ব্যস্ত তাহলে সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক থাকলে যেমন সিচুয়েশন আছে ঠিক তেমনই হয়ে যাবে। কিন্তু এই রেসের ক্ষেত্রে এটা যেহেতু সমানুপাতি হয়েছিল তাই উল্টে গিয়েছিল, কিন্তু ব্যস্ত সমানুপাতি থাকলে যেমন আছে তেমন হবে। এইবার দেখো তো আমরা ক্যালকুলেশন করে উত্তর বের করতে পারি কিনা। 70 দিয়ে এটাকে কাটলে এটা হবে 2, এই 2 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে বলো? 40, এই 0 আর এই 130-এর 0 ক্যান্সেল আউট, 13 দিয়ে এটাকে কাটলে হয় 8, তাহলে 4 32 পিস বেরিয়েছে এটা। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে তোমরা এভাবেও কিন্তু করতে পারো, এবং আমার মতে এটা বেস্ট প্রসেস, টাইম কম লাগবে। স্যার, প্রসেসটা ভালো এটা। হ্যাঁ হ্যাঁ। স্যার, এটাই ভালো। ঠিক আছে, তাহলে বোঝা গেল সবার? হ্যাঁ একটা স্যার। ছোট্ট হ্যাঁ, মানে হ্যাঁ, স্যার। 80টা বিক্রি করে বললেন 70%, ওটা কম হলে তবে বলছেন 130% প্রফিট হয়, মানে 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 বেশি বিক্রি করলে তো স্যার বেশি প্রফিট হয়। না না না, একটু ভালো করে ভাবো, 80টা বল বিক্রি করার জন্য তোমার 70% হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি 70% হওয়ার মানে কি, হওয়ার কথা ছিল তোমার 100-র ওপরে যেতে হবে লাভ করতে গেলে, গেল 100-র ক্ষতি নিচে, হচ্ছে। তার মানে ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে 130% যদি প্রফিট করতে হয় তাহলে বলের সংখ্যা কমিয়ে দিতে হবে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ট্রানজাকশনাল হ্যাঁ। রিকভারি বেড়ে গেলে বলের সংখ্যা কমে যাবে।
তাহলে হ্যাঁ, একটা ঠিক বাড়ছে একটা কমছে, ব্যস্ত সম্পর্ক। আর এদিকে 140 টাকায় 80টা বল পাওয়া গেলে 104 টাকায় কমটা বল পাওয়া যাবে, তখন টাকাও কমলো বলও কমলো, সমানুপাতিক সম্পর্ক এটা, হ্যাঁ। সরল সম্পর্ক। ইয়েস, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার বুঝেছি। Then do the next question. The difference between, within seconds উত্তর বলো, the difference between the selling prices of an article at a profit of 15% and at a profit of 10% is 10। বলছে একটি জিনিসের দুই ধরনের বিক্রি হয়েছে, একবার তো আমি 15% লাভে বিক্রি করেছি, একবার আমি 10% লাভে বিক্রি করেছি, এবং আমি যে বিক্রয় মূল্য দুটো পেয়েছি সেই বিক্রয় মূল্য দুটোর মধ্যে তফাৎ হচ্ছে 10 টাকার, তাহলে আমার কস্ট প্রাইস কত ওই জিনিসটার? 200 টাকা। ভেরি 200 গুড, টাকা। ভেরি 200 টাকা স্যার। 200 টাকা ভেরি স্যার। গুড, একদম ঠিক। তাহলে আমাদের ফার্স্ট যে ট্রানজাকশন ছিল, ফার্স্ট ট্রানজাকশনে আমার এসপি কত পেয়েছি আমি? 115 টাকা। আর আমার যে সেকেন্ড ট্রানজাকশন আমি এসপি পেয়েছি 110 টাকা। তাহলে আমার এখান থেকে ডিফারেন্স কত হলো? 5 ইউনিটের ডিফারেন্স হলো। কিন্তু এক্সামিনার বলছে 5টা 5 নয়, 5টা হলো 10, তার মানে কি ইনটু 2 করে দিয়েছি। তাহলে এখানে এসপি যদি 115 হয়, এসপি যদি 110 হয়, তাহলে নিশ্চয়ই আমার সিপি ছিল 100, কিন্তু 100টা 100 নয়, 100টা ইনটু 2, দ্যাট ইজ 200। ক্লিয়ার? অপশন ডি ইজ দ্য আনসার। এটাও ক্লিয়ার সবার? ঠিক? হুম। Okay, now do this. The difference between the selling price and cost price of an article is raised to 10। বলছে যে একটা জিনিসের সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে তফাৎ হচ্ছে 210। ইফ দ্য প্রফিট পার্সেন্ট ইজ 25, যদি 25% লাভ হয় তাহলে সেলিং প্রাইস কত ওই জিনিসটির? হাজার 50 স্যার। ইয়েস 1050। ইয়েস 1050। ঠিক, 1050। ক্লিয়ার সবার এটা? যাদের ক্লিয়ার না তারা একটু দেখে নাও। 25% প্রফিট করবে, তাহলে 25% দেখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আসবে 1/4, অ্যান্ড দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই প্রফিট, দেন এসপি কি আমার 5 টাকা হয়ে না বলো? তখন আমার এই সিপি আর এসপির মধ্যে এইখানে ডিফারেন্স কত? এইখানে ডিফারেন্স 1 ইউনিট ডিফারেন্স, কিন্তু এক্সামিনে বলছে 1টা 1 নয়, 1টা হলো 210, দ্যাট ইজ এখান থেকে গুণ করেছো 210। তাহলে এখানে সেলিং প্রাইস 5টা 5 নয়, 5টা কত ইনটু 210, দ্যাট ইজ 1050। ক্লিয়ার প্রত্যেকের আশা করছি? ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, নাও ডু দিস। A trader had 22 quintals of wheat. একজন ব্যবসায়ীর কাছে 22 কুইন্টাল হুইট রয়েছে, গম। He sold a part of it at 23% profit. এবং সে তার কিছুটা অংশ 23% প্রফিটে বিক্রি করেছে, and the rest at 33%, এবং বাদ বাকি অংশ সে 33% প্রফিটে বিক্রি করেছে। So that he made a total profit of 27%, এবং এইভাবে সে মোট 27% প্রফিট লাভ করেছে। তাহলে সে 33% প্রফিটে কত কেজি হুইট বিক্রি করেছিল? বলো এই কোশ্চেনটা আমরা কোন ভাবে সলভ করব? এলিগেশন মেথড। অ্যালিগেশন। ভেরি গুড, অ্যালিগেশন মেথডে আমরা এটাকে সলভ করব। করো। তাহলে 23% প্রফিটে আমি একটা জায়গায় বিক্রি করেছি, আর একটা জায়গায় 33% প্রফিটে বিক্রি করেছি, এবং ওভারঅল আমার যে প্রফিট হয়েছে দ্যাট ইজ 27% প্রফিট হয়েছে ওভারঅল। তাহলে এখান থেকে আমি দেখে নিই যে আসলে আমি কত রেশিওতে বিক্রি করেছিলাম, মানে কত অনুপাতে বিক্রি করেছিলাম। তাহলে এখান থেকে ডিফারেন্স করলে তোমরা পেয়ে যাচ্ছ কত? 6। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 4। রেশিও করলে পাওয়া যায় 880। ইয়েস 880 কেজি। ভেরি গুড।
তাহলে এখান থেকে 3 আর 2 যোগ করলে হয় 5, কিন্তু 5টা 5 নয়, 5টা হচ্ছে কত? 22 কুইন্টাল। 22 কুইন্টাল মানে কি? 2200 কেজি। তাহলে এখানে যেহেতু কেজিতে, তোমরা জানো এটা আশা করি, যে 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 100 কেজিতে 1 কুইন্টাল হয়, তাহলে 22 কুইন্টালে 2200 কেজি হবে। ঠিক আছে, তাহলে দেখো এই 5টা 5 নয়, 5টা হচ্ছে 2200 কেজির সমান। কত গুণ করে গেছো? 440। তাহলে এইখানের এই 2টা 2 নয়, 2টা কত? ইনটু 440, দ্যাট ইজ 880 কেজি। পরিষ্কার সকলের? তাহলে যে 33% প্রফিটের নিচে আমরা পেলাম 880 কেজি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay, may I go for next question? হ্যাঁ স্যার। Now do this. A man buys 3 type 1 cakes. একজন লোক টাইপ 1 কেক 3টে কিনেছে, and 6 টাইপ 2 কেকস for rupees 900, এবং টাইপ 2 কেক সে 900 টাকা দিয়ে কিনেছে, সরি, টাইপ 2 কেক কিনেছে 6টি, এবং ওভারঅল তার খরচ পড়েছে 900 টাকা। He sells type 1 cakes at a profit of 15%. সে টাইপ 1 কেক 15% লাভে বিক্রি করেছে, এবং টাইপ 2 কেক সে 10% লসে বিক্রি করেছে, এবং এইটা করে তার ওভারঅল 30 টাকা প্রফিট হয়েছে। ওভারঅল 30 টাকা। তাহলে ওই প্রত্যেকটা টাইপের কেকের দাম কত পার পিস? এ টাইপ অফ কেক দেখো লেখা আছে, টাইপ 1 কেকের দাম কত এক পিসের দাম, এবং টাইপ 2 এক পিসের দাম কত? এটা এক্সামিনারের কোশ্চেন। ঠিক আছে, করছো? হ্যাঁ স্যার। অপশন বি। অপশন বি, ইয়েস, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। স্যার বি, 160-70। ভেরি গুড। নাও দেখো, যারা বোঝোনি তারা দেখো, আমার এখানে টাইপ 1 কেক রয়েছে, আর রয়েছে টাইপ 2 কেক। তাহলে দেখো টাইপ ওকে, সরি, তোমরা এখন আমাকে শুনতে পাচ্ছ? কারেন্ট চলে গিয়েছিল আমার এখানে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, পাচ্ছি। ওকে, তাহলে এটা যেটা আমি বলছিলাম, যে
টাইপ 1 কেক অ্যান্ড টাইপ কি করেছি 15% প্রফিটে বিক্রি করেছি, দ্যাট মিনস +15। আর টাইপ 2 কেক আমি 10% লসে বিক্রি করেছি, তার মানে -10। ওভারঅল আমার এখানে কত দেখো, এগুলো সব পার্সেন্টেজে দেওয়া রয়েছে, তাহলে এখানেও আমার পার্সেন্টেজেই থাকা উচিত। তাহলে এখানে আমি 30 টাকা লাভ করেছি ওভারঅল 900 টাকার মধ্যে, পার্সেন্টেজে কতটুকুন লাভ করলাম? তোমরা বলছো 10/3%, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা হলো 10/3%, ঠিক? এবার একটা কথা, এই জায়গা থেকে বিয়োগ করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আমি তোমাদের এখানে একটা কনসেপ্ট শেখাচ্ছি যে যখনই তোমরা দেখবে যে ইন্টিজারের মধ্যে ফ্র্যাকশন ঢুকে গেছে, কি বললাম, ইন্টিজারের মধ্যে যখনই ফ্র্যাকশন ঢোকে, তুমি দেখো এখানে রয়েছে 15, এখানে রয়েছে 10, আর এখানে রয়েছে 10/3, তার মানে ফ্র্যাকশন এসে গেছে। যখনই ফ্র্যাকশন আছে, এই ফ্র্যাকশনকে ইন্টিজারে কনভার্ট করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যার ডিনোমিনেটরকে কালেক্ট করব আগে। তাহলে 15-র নিচে কিছু নাই মানে 1 আছে, 10-এর নিচে কিছু নাই মানে 1 আছে, আর এই 10-এর নিচে তো 3 রয়েছেই। তাহলে এই যে ডিনোমিনেটর গুলো কালেক্ট করলাম 1, 1 আর 3। এবার আমি কি করব, এদের এলসিএম নেব। তাহলে 1, 1 আর 3 এর এলসিএম হয় 3ই হয়। এবার এই এলসিএম আমি প্রত্যেকের সঙ্গে গুণ করে দেব। যদি প্রত্যেকের সঙ্গে এগুলো গুণ করে দিই, তাহলে আমি দেখো প্রত্যেকটা ইন্টিজার পেয়ে গেলাম। এখানে পেয়ে গেলাম 10, এখানে পেয়ে গেলাম 45, এখানে পেয়ে গেলাম 30। বুঝেছো কিভাবে ইন্টিজার মানে ফ্র্যাকশন থাকলে ইন্টিজারে কনভার্ট করতে হয়? হ্যাঁ স্যার। তাহলে এইখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। আমি একটু কালিটা চেঞ্জ করিনি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল, মানে যেহেতু আমি ইনটু 3 করেছিলাম সব জায়গায়, তাহলে এখানে হয়ে গেল 45, মানে +45, এখানে হয়ে গেল -30। এবার দেখো তো ক্যালকুলেট করে আমরা এখানে বের করতে পারছি কিনা। এখান থেকে আমরা পাচ্ছি এখানে 40, আর এখানে আমরা পাচ্ছি 35। যখন আমরা ক্যালকুলেট করছি তখন এখানে আমরা পেয়ে যাচ্ছি 8:7, ঠিক? তো এদেরকে আমরা যখন অ্যাড আপ হ্যাঁ, করছি তখন আমি পাচ্ছি 15, ঠিক আছে? তাহলে এক্সামিনার বলছে 15টা 15 নয়, 15টা কত, 900, ঠিক না? তাহলে হ্যাঁ। কত গুণ করলাম, ইনটু 60, দ্যাট ইজ এই 7টা 7 নয়, কত, ইনটু 60, তাহলে কত হয়ে গেল, 420। আর এটা 8টা 8 নয়, এটা কত হয়ে যাবে, ইনটু 60 করলে দ্যাট ইজ 480। এবার কথা হচ্ছে, আমার একটা কথা শোনো, টাইপ 1 কেক আমি কিনেছিলাম 3 পিস, আর টাইপ 2 কেক আমি কিনেছিলাম 6 পিস। তাহলে 3 পিসের দাম যদি 480 টাকা হয়, তাহলে 1 পিসের দাম কত হবে, 160 টাকা। আর 100 পিস কিনেছিলাম 420 টাকা দিয়ে, তাহলে এই ক্ষেত্রে 1 পিসের দাম কত হবে, 420/6, দ্যাট ইজ 70 টাকা। তাহলে এই যে 160 আর 70, অপশন 2। তাহলে যারা বাকিরা বুঝতে করতে পারোনি তারা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দেন ডু দ্য নেক্সট। সবার অঙ্ক টোকাটা হয়ে গেছে, নাও ডু দিস কোয়েশ্চেন। Gopi goes from place A to B to buy an article costing 15% less at B. বলছে গোপী নামে এক ব্যক্তি, সে এ স্থান থেকে বি স্থানে যায় একটা জিনিস কেনার জন্য। কেন? কারণ বি স্থানে ওই জিনিসটা এ স্থানের তুলনায় 15% কম দামে বিক্রি হচ্ছে। অলদো হি স্পেন্ডস রেস 150 অন ট্রাভেলিং, যদিও ওই এ থেকে বি তে যাওয়ার জন্য ওর 150 টাকা ট্রাভেলিং খরচ হয়ে যায়, স্টিল তথাপিও হি গেন্স রেস 150, সে 150 টাকা লাভ করে কম্পেয়ার টু বাইং ইট অ্যাট এ। অর্থাৎ এতে কিনলে তবুও তার যে খরচ পড়তো তার থেকে ওখানে গিয়ে 150 টাকা ট্রাভেলিং খরচ দিয়েও সে 150 টাকা লাভ করছে। তাহলে তার প্রফিট পার্সেন্টেজটা কত, এটা এক্সামিনার জিজ্ঞেস করেছে।
হয়েছে? না স্যার, স্যার এটা হচ্ছে না। বেশ, তাহলে দেখতে থাকো এবার। স্যার পারবো না মনে হচ্ছে এটা। হ্যাঁ, খুব মজার অঙ্ক। দেখো দেখো, এই হলো আমার প্লেস এ, আর এই হলো আমার প্লেস বি। ঠিক, প্লেস এ আর এটা প্লেস বি। এবার ঘটনা কি ঘটেছে, গোপী খুব বুদ্ধিমান ছেলে। এই প্লেস এ তে 100 টাকা একটা জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু এই প্লেস বি তে কি হচ্ছে, 15% লেসে সে মালটাকে পাবে, অর্থাৎ এখানে সে 85 টাকায় মালটা পাবে। ঠিক আছে, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে এখানে 15% সাশ্রয় করছে, তাই না? হ্যাঁ। কিন্তু এই 15%টা 15% নয়, এই 15%টা হচ্ছে, দেখো সে অলরেডি 150 টাকা লাভ করেছে এবং 150 টাকা তার ট্রাভেলিং খরচ বাঁচিয়েছে। তার মানে ওভারঅল এই 15% মানে কি 300 টাকা নয়? বলো তো আমায় একটু, প্রত্যেকে রিপ্লাই দাও। হ্যাঁ স্যার। 300 টাকা। হ্যাঁ, তাহলে 15টা 15 নয়, 15টা 300, কত গুণ করলাম? ইন্টু 20। তাহলে এই 100 100 নয়, কত হবে? ইন্টু 20, দ্যাট ইজ 2000। এই 85 85 নয়, কত হবে? ইন্টু 20, দ্যাট ইজ 1700। ঠিক, এবার দেখো প্লেস বিতে যে জিনিসটা 1700 পাওয়া গেল, তার সঙ্গে তার যে ট্রাভেলিং খরচ, সেই ট্রাভেলিং খরচ 150 টাকা তো অ্যাড হবে নাকি? হ্যাঁ। তার মানে সে 1850 টাকায় কিনেছিল এই বি থেকে। তাহলে যে মালটা সে 2000 টাকায় তার এ প্লেসে পাচ্ছিল, বি প্লেসে গিয়ে সে সেটা 1850 টাকায় কিনলো, তবুও তো তার লাভ হলো। কত টাকা লাভ হলো? 150 টাকা। মিলে যাচ্ছে ইনফরমেশন যা দিয়েছিল তার সঙ্গে। স্টিল হি গেন্স 150 টাকা। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। আমায় বলো, এটা হলো তার প্রফিট। এবার প্রফিট পার্সেন্ট বলো। প্রফিট পার্সেন্ট কার উপরে হবে? 2000-এর উপরে হবে না? 150 লাভ করলো 2000 টাকার মধ্যে, তাহলে পার্সেন্টেজে কত? পার্সেন্টেজে হয়ে যাবে কত? 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5%। বলো তো, বুঝলে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আমি সেই 1700-র উপরে করছিলাম, বেরিয়েছিল 1700 পর্যন্ত। হ্যাঁ, কারণ 1700 তো ওটা তো গেল, তার সঙ্গে তার ট্রাভেলিং খরচটা তো যোগ হবে না? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, নাও ডু দ্য নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুবই সহজ, কিন্তু একটু ট্রিক, কথাটা বুঝতে পারলেই হবে। Rama mixes 20% of kerosene to his petrol and then he sells the whole mixture at the price of petrol. রমা নামের এক ব্যক্তি 20% কেরোসিন তেল তার মানে পেট্রোলের মধ্যে মিশিয়ে দেয়, অর্থাৎ ওই 20% কেরোসিনটা পেট্রোল হয়ে গেল। অ্যান্ড দেন হি সেলস দ্য হোল মিক্সচার এট দ্য প্রাইস অফ পেট্রোল, কিন্তু সে সেটা পেট্রোলের দামেই বিক্রি করে দেয়। ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য কেরোসিন ইজ 40% অফ দ্য সিপি অফ পেট্রোল, যদি কেরোসিনের দাম পেট্রোলের দামের 40% হয়, তাহলে নেট প্রফিট পার্সেন্ট কত?
চলো কনসেপ্ট আসছে মাথার মধ্যে? হচ্ছে না, আমি বলবো? স্যার বলেন। স্যার বলেই দেন। স্যার বলুন। স্যার বলে দিন। আচ্ছা দেখো, ঠিক আছে, দিস ইজ পেট্রোল অ্যান্ড দিস ইজ কেরোসিন। এখানে আমি একটা প্রাইসের ঘটনাটা একটু দেখে আসি, প্রাইসে কি কি ঘটলো। পেট্রোলের দাম যদি 100 টাকা হয়, কেরোসিনের দাম হবে 40 টাকা। এই পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ। একটা জিনিস দেখো, ও যখন বিক্রি করছে, ঠিক, পেট্রোলটাকে, এই কেরোসিনটাকেও বিক্রি করছে, কিন্তু ও বলছে যে কেরোসিনটাও পেট্রোল। বুঝেছো? মানে সেলিং টাইমে যখন ও সেলিং করছে, যখন বিক্রি করছে, তখন ও 100 লিটার পেট্রোলের সঙ্গে, এই 100 লিটার পেট্রোলের সঙ্গে ও কি করছে, এই 20% কেরোসিনকে পেট্রোলের সাথে মিশিয়ে দিচ্ছে, এবং এই 20%কে ও বলছে এটাও পেট্রোল, কেরোসিন নয়। বুঝেছো? তাহলে ও বিক্রি করছে কতটুকুন বলতো পেট্রোল? লোককে দেখাচ্ছে যে আমি 120 লিটারই বিক্রি করছি। বুঝেছো? একটু বলো আমায়। হ্যাঁ স্যার। এই যে যে লোকটা, এই লোকটা তো খুব মানে ফালতু কাজ করছে, যে সে একটা পেট্রোলের মধ্যে কেরোসিন তেল মিশিয়ে দিচ্ছে। পেট্রোলের দাম 100 টাকা, 80 কেরোসিনের মানে দাম 40 টাকা। 80 হলো আর কি পেট্রোল, মানে 120 বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু 80 আর কি ও বিক্রি করছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই, কিন্তু মানে দেখো, ভেজাল মেশানো আর কি। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত বললে তো ভেজাল মেশানো 80 100, আমরা 80 আর 120 দেখতে পাতাম, কিন্তু এখানে ঘটনা অন্য ঘটেছে। কিন্তু টাকা যখন ও ইনভেস্ট করছে, এবার আমরা দেখি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের সময় কি হচ্ছে দেখো, ও পেট্রোলের 100 টাকা তো ইনভেস্ট করছেই, তার সাথে সাথে কেরোসিনের 20% ইনভেস্ট করছে। তাহলে এর 20% মানে কি 8 টাকা নয় বলো তো? 40-এর 20%। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ও ইনভেস্টমেন্ট করলো 108 টাকা, কিন্তু কাস্টমারের কাছে টাকা তুলে নিল 120 টাকা। তাহলে ও প্রফিট করলো 12 টাকা। ঠিক কিনা ভুল? হ্যালো স্যার, বুঝলাম না, আরেকবার। হ্যাঁ, বলছি যে দেখো, আমি এখানে দুটো সিচুয়েশন তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, বিক্রয়ের সময় দেখো, বিক্রয়ের সময় ও 100 লিটার পেট্রোলই নিয়েছে, কোনো আপত্তি নেই, ঠিক আছে, কিন্তু ও 20% কেরোসিনকে পেট্রোল বলে চালাচ্ছে। তাহলে এই যে যে 20% এটা কি মিশে গিয়ে মানে কেরোসিন মিশে কিন্তু পেট্রোলই হয়ে গেল। তাহলে এই যে যে 120 লিটার ও হ্যাঁ কিন্তু স্যার। পেট্রোলের দামই নিচ্ছে। বুঝেছো? হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু দেখো, ও যখন ইনভেস্টমেন্ট করছে, ও যখন এই মালটা তৈরি করছে, এই মিক্সচারটা যখন ও তৈরি করছে, তখন ও পেট্রোল 100 টাকার পেট্রোল নিয়েছে, কিন্তু কেরোসিন ও নিয়েছে 20%। তার মানে কি 40 টাকা 20% মানে কি 8 টাকা নিয়েছে না? হ্যাঁ স্যার। এই যে 20% কেরোসিন মিশিয়েছে তো। তাই আমার ওর এখানে তাহলে মোট ইনভেস্টমেন্ট ক টাকার হলো? 108 টাকার ইনভেস্টমেন্ট হলো না? হ্যাঁ স্যার। কিন্তু ও পাবলিকের কাছ থেকে টাকা তুলছে ক টাকা? 120 টাকা তুলছে। হ্যাঁ। তাহলে প্রফিট কি 12 টাকা হলো না? হ্যাঁ স্যার। তাহলে প্রফিট পার্সেন্ট এবার ক্যালকুলেট করতে হবে। প্রফিট পার্সেন্ট কিসের উপর ক্যালকুলেট হয়? ইনভেস্টমেন্টের উপরে হয়, যেটা সে ইনভেস্ট করলো। তাহলে 108 টাকা ইনভেস্ট করে ও 12 টাকা প্রফিট করছে, তাহলে পার্সেন্টেজে কনভার্ট করে দিলাম 100 গুণ করে। তাহলে এখানে দেখো, এটা দিয়ে কাটলে হয়ে যায় 9, তাহলে 1-এর 9 দেখার সঙ্গে সঙ্গে 100 গুণ আর করা লাগে না, আমরা এটা বলে দিতে পারি 11.1-এর-9% অথবা 11.11%। ঠিক? অপশন
এ ইজ দ্য আনসার। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝলাম। খুব ভালো কোয়েশ্চেন এটা, হ্যাঁ স্যার সেই খুব ভালো কোয়েশ্চেন এটা, ঠিক। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে সৌরভের কোয়েশ্চেন ছিল এটা, মানে সৌরভ এমন ধরনের কোয়েশ্চেনই করেছিল। আ ভেজিটেবল সেলার সেলস হিজ ভেজিটেবলস এট 20% প্রফিট। একজন সবজি বিক্রেতা সে 20% প্রফিট করে সবজি বিক্রি করে, কিন্তু বিক্রি করার সময় সে ফলস ওয়েট ইউজ করে এবং সে 10% ওজনে কম দেয়, তাহলে তার লাভ শতাংশটা কত? সৌরভ একই ধরনের কোয়েশ্চেন কি না? হ্যাঁ স্যার। হুম, করো। উত্তর বলো। স্যার 33 স্যার 33.3 ভেরি গুড। 33.13 বা 33.33%, ঠিক আছে। আচ্ছা, মাইতি আছো ক্লাসে? হ্যাঁ স্যার আছি আমি স্যার। তুমি বুঝতে পারছো? বুঝতে হ্যাঁ স্যার পারছি স্যার, মানে কিছুটা তো আপনার ভিডিও করেছিলাম সেই হিসেবে বুঝতে পারছি, তবে যেটা অসুবিধা হচ্ছে আমি পরে একবার দেখে নেবো স্যার। আমি মানে অল্প বুঝতে পারছি স্যার। বুঝতে না পারলে কিন্তু আমায় কোয়েশ্চেনটা করবে অন্তত এটুকুন, বুঝলে না না মাইতি? নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। হুম। হ্যাঁ হ্যাঁ স্যার নিশ্চয়ই স্যার নিশ্চয়ই স্যার। গুড। ওকে, দেখো এখানে যে সিচুয়েশনটা হলো, আমি তো একটা আমি দেখছি যে কালেকশন, মানে আমি পাবলিকের থেকে কতটা কালেকশন করছি আর আমি পাবলিককে ডোনেট কতটা করছি, মানে ডোনেশন কতটুকুন করছি। আগে আগে আমি 100 টাকা কালেকশন করতাম, 100 টাকাই ডোনেশন করতাম, মানে আগে আমি ভদ্রলোক ছিলাম। আর এখন আমার বিটিএ হয়ে গেছে, আমি এখন অসৎ হয়ে গেছি, তখন আমি এখান থেকে প্রফিট করছি 20%, মানে 120 টাকা কালেক্ট করছি লোকের থেকে, কিন্তু লোককে ওজনে কম দিয়ে দিচ্ছি 10%। লোককে ওজনে 10% কম দিয়ে লোককে দিচ্ছি আমি 90 টাকার মাল। 90 টাকার মাল দিচ্ছি কিন্তু কালেক্ট করছি 120 টাকা, তাহলে আমি লাভ করলাম কত টাকা বলে ফেলো তো একটু? 30 টাকা। 30 এবার টাকা। ইয়েস, তাহলে এইবার এই যে 30 টাকা যদি আমি প্রফিট পার্সেন্ট বের করতে চাই, সেটা কিসের উপরে? আমার এই কালেকশনের উপরে হবে নাকি আমার এই ইনভেস্টমেন্ট বা ডোনেশনের উপরে হবে বলো? কারণ আমি 90 টাকার মালই দিচ্ছি তাকে, আমি তো 120 টাকার মাল দিচ্ছি না। তাহলে যতটুকু আমি খরচ করছি ততটুকুনের উপর হবে। তার মানে কি, দ্যাট ইজ 30 টাকা লাভ করছি 90 টাকার উপরে, 100 টাকার উপরে কত, দ্যাটস অল। তাহলে যখনই এটা দিয়ে কেটে 1/3 পেয়ে গেছি, 1/3 মানে আমি বুঝে ফেলবো যে এটা 33.13% অথবা 33.33%। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝলে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Very good. হ্যাঁ স্যার। Now do the next question. Do this. A fruit seller buys 240 apples for a 600. একজন ফ্রুট সেলার 240টি আপেল কিনেছে 600 টাকা। দেখো এই অঙ্ক যখনই পাবে এক্স ধরে সলভ করার চেষ্টা করবে, কোনো মানে টেকনিক খাটানোর দরকার নেই, জাস্ট এক্স অ্যাজিউম করো, অঙ্ক করো, ফিনিশ। তাহলে একজন ফ্রুট সেলার 240টি আপেল কিনলো 600 টাকা দিয়ে। সাম অফ দিস অ্যাপলস আর ব্যাড অ্যান্ড আর থ্রোন অ্যাওয়ে। তার মধ্যে কিছু অ্যাপেল ছিল নষ্ট হয়ে গেছে সেগুলো, এবং সেগুলোকে থ্রো করে মানে ফেলে দেওয়া হয়েছে। হি সেলস দ্য রিমেইনিং অ্যাপেলস অ্যাট রেস 350 ইচ, এবং সে 3.5 টাকা করে প্রত্যেকটা অ্যাপেল বিক্রি করে দিয়েছে। অ্যান্ড মেক্স আ প্রফিট অফ রেস 198, এবং সে 198 টাকা মোটের ওপর লাভ করেছে। তাহলে দ্য পার্সেন্ট অফ অ্যাপেলস থ্রোন অ্যাওয়ে আর, তাহলে কত পার্সেন্ট অ্যাপেল ফেলে দেওয়া হলো?
কত পার্সেন্ট অ্যাপেল ফেলে দেওয়া হলো? স্যার তিন স্যার নাম্বার কি? 5% আসছে। হ্যাঁ, ভেরি গুড, 5%। 5% স্যার। ভেরি গুড, 5%। দেখো এবার যারা করতে পারোনি তাদের জন্য আমি অ্যাজিউম করছি যে লেট লেট ব্যাড অ্যাপেল ব্যাড অ্যাপেলস আর ব্যাড অ্যাপেলস। আমি এখানে অ্যাজিউম করলাম যে ব্যাড অ্যাপেলস হচ্ছে এক্স পিস, ঠিক? তাহলে আমায় বলো আমার ভালো অ্যাপেলের সংখ্যা কি 240 মাইনাস এক্স নয়? আর এটার বিক্রয় মূল্য আমার টোটাল এসপি কত হয়ে গেল? এত, 3.5। এই এসপি এর থেকে আমি যদি কস্ট প্রাইসটা বাদ দিয়ে দিই তাহলে আমি প্রফিট পেয়ে গেলাম 198 এর। এবার এখান থেকে আমি যখন এটাকে মাল্টিপ্লাই করছি 240 ইন্টু 35, তখন এখানে আমি রেজাল্ট পাচ্ছি 840 মাইনাস 3.5x ইকুয়াল টু এই 600 কে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, প্লাস হয়ে যাচ্ছে 700, এটা হয়ে যাচ্ছে 798। এবার এই মাইনাস 35x কে ওপাশে নিয়ে যাচ্ছি, এটা হয়ে গেল এত, আর এটা যখন এপাশে আসছে এটাকে বিয়োগ করে আমি পেয়ে যাচ্ছি 42। তাহলে এখান থেকে আমার x সমান সমান এখানে আমি পেয়ে গেলাম 42/3.5। এই পয়েন্ট এখানে ডিলিট করলে এখানে একটা 0 হয়ে গেল। তাহলে 35 দিয়ে এটাকে আমরা যখন ক্যালকুলেট করবো, দ্যাট ইজ এখানে আমি পাবো 12। তাহলে দেখো x সমান সমান আমি পেয়ে গেলাম 12, তার মানে কি 12টা আপেল আমার পচে গেছে। এবার কত পার্সেন্ট আপেল তাহলে নষ্ট হয়েছে? আমার 12টা নষ্ট হয়েছে 240টির মধ্যে, পার্সেন্টেজে কত? দ্যাটস অল। এখান দিয়ে কেটে আমি 20 পেলাম, এটা দিয়ে কেটে 5% পেলাম। দ্যাট ইজ 5% অ্যাপেল আমার নষ্ট হয়ে গেছে, সেগুলোকে আমি ফেলে দিয়েছি। ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার কাট কোয়েশ্চেন, জাস্ট এক্স ধরে করবে, কোনো ট্রিক লাগাবে না এই অঙ্কের ক্ষেত্রে, এই জন্য এটা আমি করালাম, আদারওয়াইজ এটা তোমরা নিজেরাই করতে পারতে। মে আই গো ফর নেক্সট কোয়েশ্চেন? এক মিনিট স্যার, স্যার তাহলে এইরকম হ্যাঁ, স্যার। লেভেলের অঙ্কগুলো মোটামুটি এক্স করে ট্রাই করার চেষ্টা করবো তো স্যার? একদম 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 পাওয়ার সঙ্গে সঙ্গে এস ধরে করবে, তাহলে দেখবে খুব সহজে উত্তর বেরিয়ে যাবে। মানে শুধু শুধু খামোখা জটিল করে লাভ নেই, ঠিক? জি স্যার, ঠিক হ্যাঁ। আছে স্যার, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো, তোমাদের আমি যেটা দিচ্ছি খুব খুব ভালো অঙ্ক, এবং এটা কিন্তু মেইনের অঙ্ক, 2016 মেইনের কোয়েশ্চেন, এটা সিজিএল এর 2016 মেইনের কোয়েশ্চেন, অসাধারণ একটা কোয়েশ্চেন। A person bought 2 bicycles for race 1600। একটা লোক দুটো সাইকেল কিনলো 1600 টাকা দিয়ে। চন্দন, হ্যাঁ স্যার। বলতো এই বাক্যের মধ্যে আমি এখানে একটা প্রিন্টিং মিস্টেক করেছি, কি করেছি, ভুল করেছি? এই যতটুকু ব্র্যাকেট করলাম। স্যার কিনেছিল তো হ্যাজ হ্যাভ মানে বস্তু। না না, আমি স্যার টু যতটুকু, বাইসাইকেলস হতো। হ্যাঁ মানে এখানে বাইসাইকেলস একটা, হবে, এস হবে। এখানে একটা এস ও দেওয়া হ্যাঁ লাগে। স্যার, বাইসাইকেলস হতো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, চলো। এ পার্সন বট 2 bicycles ফর রেস 1600। তাহলে 1600 টাকা দিয়ে একটা ভদ্রলোক দুটো সাইকেল কিনেছে, and sold the first one at 10% প্রফিট। প্রথম সাইকেলটা সে 10% প্রফিটে বিক্রি করেছে, এবং সেকেন্ড ওয়ান সে 20% প্রফিটে বিক্রি করেছে। এবার বলছে যদি সে প্রথম সাইকেলটি 20% প্রফিটে বিক্রি করত এবং দ্বিতীয় সাইকেলটি সে যদি 10% প্রফিটে বিক্রি করত, তাহলে সে 5 টাকা আরো বেশি পেত। তাহলে ওই দুটো সাইকেলের কস্ট প্রাইস গুলো কত? খুব ভালো কোয়েশ্চেন।
একটা কথা বলি, এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর তোমরা যদি তোমাদের কোনো ভালো প্রসেস পাও তো অবশ্যই আমাকে একটু জানিও তো, ঠিক আছে? এখানে আমি তোমাকে একটা আমি তোমাদের একটা আমি আমার একটা কনসেপ্ট দিয়ে তোমাকে আমি করিয়ে দিচ্ছি অঙ্কটা তোমাদের। তোমরা যদি আমার থেকেও ভালো প্রসেসে অঙ্কটা করতে পারো তো আমাকে অবশ্যই একটু জানিও। দেখো আমি এটাকে করব কিভাবে, আমি জাস্ট এই দুটো সিচুয়েশনকে একটু মেলানোর চেষ্টা করবো, মানে দুটো সিচুয়েশনকে আমি ডিফারেন্স বের করবো, এই 5-এর ডিফারেন্স বের করবো দুটো সিচুয়েশন থেকে। তাহলে দেখো আমার প্রথম সিচুয়েশনে 10% প্রফিট অফ ফার্স্ট আমি পেয়েছি, প্লাস 20% প্রফিট অফ সেকেন্ড পেয়েছি। বলো পেয়েছি কিনা পাইনি? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার। তারপরেরটা দেখো, তারপরেরটা আমি পেয়েছি 20% প্রফিট অফ ফার্স্ট আর 10% প্রফিট অফ সেকেন্ড এমন পেয়েছি। এবং এই দুটো সিচুয়েশনের মধ্যে আমি ডিফারেন্স পেয়েছি 5, ঠিক না? ঠিক তো নাকি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমি যদি এই দুটো ডিফারেন্স বের করতে চাই তাহলে কি হবে, একটার থেকে আরেকটাকে বিয়োগ করতে হবে। আমি কি করছি, এই দুটোকে বিয়োগ করার চেষ্টা করছি, এইটাকে আমি বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে এখানে তুমি দেখো +20% থেকে -10% করলে এখানে হয়ে গেল 10% অফ ফার্স্ট। এখানে দেখো -20 থেকে +10 বাদ দিলে -10% অফ সেকেন্ড হয়ে গেল। এইটা সমান সমান 5 হয়ে গেল। বলো তো হলো কিনা? হ্যাঁ বুঝি। তাহলে এখানে 10% এখানেও আছে, 10% এখানেও আছে, তাহলে আমি এখান থেকে 10% থেকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো ফার্স্ট মাইনাস সেকেন্ড ইকুয়াল টু 5। তাহলে এবার তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট মাইনাস সেকেন্ডের আমি ডিফারেন্স পেয়ে গেছি। ফার্স্ট মাইনাস সেকেন্ডের ডিফারেন্স কত পেয়ে গেলাম? 5 × 100/10। এখানে 10% ছিল, 10% মানে কি 10/100। তো সমান সমানের এপাশে যদি 10/100 থাকে, সমান সমানের ওপাশে গিয়ে 100/10 হয়ে যাবে না? হ্যাঁ স্যার। সেটাই করলাম এখানে। তাহলে এখানে পেয়ে গেলাম 50। তাহলে দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের ডিফারেন্স হয়ে গেল 50। ক্লিয়ার? এইটা দিয়ে আমার উত্তর বের করা খুবই সহজ হবে। তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই। আচ্ছা, আমি বললাম যে x + y = ধরো 50, এবং আমি বললাম x - y = ধরো 10। এবার যদি তোমায় জিজ্ঞেস করি যে x = কত হবে আর y = কত হবে, এটা বের করার একটা সহজ পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে তোমরা যেটা করবে, সাম কত, দুটোর সাম কত? 50, তাই তো? হ্যাঁ স্যার। তাদের ডিফারেন্স কত? 10। সবসময় সাম থেকে ডিফারেন্সটাকে বাদ দেবে, রেজাল্ট পেয়ে গেলে 40। এই 40কে সমান দুটো ভাগে ভাগ করে দাও। তার মানে এটা 20, এটা 20। এবার এই যে 10টা বাদ দিয়ে দিয়েছিলে ডিফারেন্সটা, সেটা কারো একটার সাথে যোগ করে দাও। তাহলে দেখো তুমি পেয়ে গেলে অরিজিনাল ভ্যালু এটা। দেখো এদের দুটো যোগ করলে হয় 50 এবং এদের দুটোর মধ্যে তফাৎ হলো 10। এই পদ্ধতিটা বুঝলে? হ্যাঁ স্যার স্যার। একবার বলুন। হ্যাঁ স্যার একবার বলুন। স্যার একবার বলুন। হ্যাঁ, আরেকবার বলছি। ওকে, দাঁড়াও, এটা একটা ডিলিট করে আবার বলছি। দেখো আমি বললাম কি যে আমি তোমাকে দেখা গেল এক্সামিনার তোমাকে বলেছে যে x + y = ধরো 70, ঠিক? এবার বলেছে যে x - y = ধরো তোমার বললো 10। এবার তোমাকে প্রশ্ন করেছে যে x = কত আর y = কত, এটা তোমাকে প্রশ্ন করেছে। তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে যে সাম থেকে ডিফারেন্সটাকে বাদ দিয়ে দেবে। তাহলে সাম থেকে ডিফারেন্স বাদ দিয়ে দিলে আমরা এখানে পাই 60। এবার এটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করে দেব, 30 আর 30। বুঝলে? এবার এই যে বাদ দিয়ে দিয়েছিলাম ডিফারেন্স, এটা যে কোনো একটার সঙ্গে অ্যাড করে দেব। তাহলে দেখো একটা পাওয়া গেল 30, একটা পাওয়া গেল 40। তাহলে এদেরকে দেখো যোগ করলে হয় 70, বিয়োগ করলে হয় 10। আমি এটাই বোঝাতে চাইলাম। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি বুঝে যেয়ে থাকো তাহলে এটা খেয়াল করো এবার। তাহলে তুমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের ডিফারেন্স পেয়ে গেলে কত? 50, ঠিক? কিন্তু তুমি এইখানে
ফার্স্ট প্লাস সেকেন্ড পেয়েছো কিন্তু 1600, পাওনি? দেখো লেখা রয়েছে দুটো সাইকেল তুমি 600 টাকা দিয়ে কিনেছিলে। তাহলে আমি কি করব, এই ডিফারেন্সটাকে বাদ দেব সাম থেকে। সাম থেকে যখন ডিফারেন্স বাদ দেবো, তাহলে 1600 থেকে যখন 50 বাদ দেবো, এটা কি 1550 হবে না বলো তোমায়? হ্যাঁ হবে। এই 1550কে আমি সমান দুটো ভাগে ভাগ করলে 775 আর 775 পাবো কিনা পাবো না? হ্যাঁ পাবো। হ্যাঁ স্যার। এবার যে কোনো একটার সঙ্গে আমি যেটা বাদ দিয়ে দিয়েছিলাম 50, সেটা যোগ করে দেব। তাহলে একটা তো আমার 775ই থাকলো, আর একটা হয়ে গেল 825, হয়েছে? তাহলে সাইকেল দুটির দাম অপশন সি 775 আর 825। বলো তো অঙ্কটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ স্যার। এবং এর থেকে যদি তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে, এর থেকে তোমরা বাড়িতে একটু চেষ্টা করো, যদি আমার এই সলিউশন থেকে যদি তোমরা কোনো আরো বেটার সলিউশন পাও আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, এর থেকে বেটার সলিউশন মনে হয় আর হবে না স্যার, এটাই সবচেয়ে বেস্ট মনে হচ্ছে। হওয়া সম্ভব নয়, তবুও তোমরা যদি কোথাও কোনো আবিষ্কার করতে, তাহলে এই ধরনের অঙ্ক যখন তোমরা দেখবে না, এইভাবে করবে। খুব বেটার প্রসেস, এটা খুব ভালো প্রসেস। এবং অ্যাট দ্য এন্ড অফ আওয়ার সেশন আশা করছি তোমরা এগুলো করতে শিখে যাবে, যে কোন অঙ্কের জন্য আমরা কোন মেথডটাকে অ্যাপ্লাই করব, কোনটাকে কিভাবে একটু ভাবনা চিন্তা করব, সেটা আশা করি পেরে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার। বেশ, তাহলে নেক্সট কোয়েশ্চেন করো। দিস A sold an article to B. A sold an article to B at 20% profit and B sold to C at 15% loss. A একটি জিনিস B কে বিক্রি করলো 20% প্রফিটে এবং B সেই জিনিসটি C কে বিক্রি করলো 15% লসে। বলছে if A sold A to C at the selling price of B, বলছে যদি A B কে সরি A C কে যদি B এর সেলিং প্রাইসে বিক্রি করতো, তাহলে A কতটা লাভ করতো? কোশ্চেন বোঝা গেছে? হ্যাঁ। করো তাহলে। দুই পার্সেন্ট প্রফিট হয় এখানে। ভেরি গুড, ভেরি গুড। 2% প্রফিট সঠিক উত্তর। চন্দন তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি উত্তর বললে তো? হ্যাঁ স্যার আমি উত্তর বললাম। হ্যাঁ, কম্পিউটার জি চন্দনকে বাকিরা উত্তর বলো। বচন? হ্যাঁ স্যার, করছি। স্যার 2% প্রফিটই হবে স্যার। হুম, স্যার 2%ই হচ্ছে। হুম, হুম, হুম। দেখো আমাদের এখানে তিনজন লোক রয়েছে, তিনজন লোক, এ বি আর সি। এ যদি 100 টাকা দিয়ে কেনে, আমি এখানে সিপির শাড়ি লিখছি, 100 টাকা দিয়ে কিনলে এ যদি বি কে 20% প্রফিটে বিক্রি করে, তাহলে বি এর কস্ট প্রাইস হয়ে যাবে 120 টাকা, ঠিক? এবার বি সি কে 15% লসে বিক্রি করছে, লস। তাহলে 15% লস বলতে আমরা কি বুঝি? 120 টাকার 10% মানে 12 টাকা, তাহলে 15% মানে 18 টাকা, তাই না? তাহলে 120 থেকে 18 বাদ দিলে কি এখানে 102 থাকে না?
তাহলে এক্সামিনার বলছে যে এইটা সি এর কস্ট প্রাইস মানে কি বি এর সেলিং প্রাইস, ডি এর কস্ট প্রাইস মানে কি এ এর সেলিং প্রাইস। এবার এক্সামিনার বলছে যদি এ বি এর সেলিং প্রাইসে সি কে বেচতো, তার মানে এ যদি বি কে 102 টাকায় মালটা বেচতো, তাহলে তার ওভারঅল এখানে প্রফিট হলো 2% এর প্রফিট হলো। এই হলো সিচুয়েশন। আই থিংক দ্য কোয়েশ্চেন ইজ ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes. Now, do the next question. Mohesh purchased a radio at 9/10 of its selling price and sold it at 8% more than its original selling price. Find his gain percent. মহেশ একটি রেডিও তার বিক্রয় মূল্যের 9/10 টাকা দিয়ে কিনলো, এবং সে যদি তার বিক্রয় মূল্যের 8% বেশিতে বিক্রি করত, তাহলে তার কত পার্সেন্ট গেইন হতো? ম্যাক্সিমাম ছেলে মেয়ের অঙ্কটা ভুল করে। তাহলে তার মাথায় একটু ভুল হচ্ছে, 8% উত্তর নয়। স্যার 10% হবে কি? নো, এই বাকিরা দেখো, আজকে শেষ করবো, কিন্তু আর যতগুলো কোয়েশ্চেন আছে আর বাদ বাকি আর কতগুলো কোয়েশ্চেন আছে দেখি, এক আর 4-5টা কোয়েশ্চেন আছে এখনো। এই বলছি তোমরা খেয়াল করো, দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই এসপি, and this is my new SP, এরকম সিচুয়েশন তৈরি হবে। আমার কস্ট প্রাইস হচ্ছে সেলিং প্রাইসের 9/10, তার মানে 10 টাকা যদি আমার এসপি হয়, সিপি হবে 9 টাকা। প্রত্যেকের ক্লিয়ার এইটুকু? হ্যাঁ। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই 10টাকে করে নেব 100, 9টাকে করে নেব 90, প্রত্যেককে 10 গুণ করে দিলাম। কারো কোনো আপত্তি আছে? না স্যার। এবার বলছে 8% মোর এ বিক্রি করতো, 8% মোর মানে এক্সট্রা তে, তাহলে এখানে নিশ্চয়ই 108 টাকায় বিক্রি করতো, বলো? তাই তো হতো নাকি? এবার দেখো, তাহলে তুমি 90 টাকায় মাল কিনে 108 টাকায় বিক্রি করছো, প্রফিট হলো কত? 18 টাকা। আর এখান থেকেই ছেলেরা এই 18% টিক করে দেয়, কিন্তু এটা একদম ভুল। কেন? কারণ তোমার কস্ট প্রাইস কিন্তু 90 টাকা, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রফিট পার্সেন্ট মানে সবসময় মাথায় রাখবে প্রফিট আপন সিপি ইন্টু 100। তাহলে 18 টাকা প্রফিট, সিপি আমার 90 টাকা ইন্টু 100। এবার দেখো তো কত পার্সেন্ট হয়? 20%। 20%। পরিষ্কার হলো? করো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Okay, then do the next question. একটা কথা বলি, এই কোয়েশ্চেনটা যে কয়েকটা বইতেই আমি দেখলাম, প্রত্যেকটা বইতে এই কোয়েশ্চেনটা ভুল উত্তর দেওয়া আছে। সো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, ভুল উত্তরে তোমরা যাবে না, তোমরা সঠিক উত্তরটা করবে।
A man purchased some eggs at the rate of Rs 10 per dozen. একটা লোক কিছু ডিম কিনেছিল 10 টাকা পার ডজনে, and again purchased 3/4 of them. অর্থাৎ আগে যা কিনেছিল তার 3/4 অংশ আবারও সে কিনলো 12% পার ডজন রেটে। Then he sold all eggs at the rate of Rs 13 per dozen, এবং বিক্রি করার সময় সে সবকটা ডিম 13 টাকা পার ডজনে বিক্রি করে দিল, এবং এইভাবে সে 30 টাকা লাভ করলো। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এগস হি পারচেজ টুগেদার। তাহলে একসাথে সে কতগুলো ডিম পারচেজ করেছিল। এই অঙ্কটাতে আমি অনেক জায়গায় দেখলাম 8 ডজন উত্তর করা আছে, কিন্তু এটা সঠিক উত্তর নয়। দ্য কারেক্ট আনসার উইল বি 14 ডজন। নট মানে নন অফ দিস এর মধ্যে কিন্তু উত্তর হবে 14 ডজন। আচ্ছা তোমরা এই অঙ্ক আমি কি করে দেবো অঙ্কটা? হ্যাঁ করে দিন স্যার। তোমরা কেউ কি চেষ্টা করছো? যদি চেষ্টা করো বাড়িতে তোমাদের মতন চেষ্টা করো, কিন্তু আমি দেখাচ্ছি দেখো এর উত্তরটা মানে ম্যাক্সিমাম যতগুলো বই দেখলাম সেখানে দেখলাম যে, এবং নেটেও আমি যখন সার্চ করলাম অঙ্কটা তখন আমি দেখলাম সেখানে 8 ডজনই উত্তর করা আছে, কিন্তু আমার মতে এটা 8 ডজন উত্তর হওয়া উচিত নয়। আমি সেটা তোমাদের প্রমাণ করেও দেব, ঠিক আছে? আচ্ছা প্রত্যেকে খেয়াল করো, হ্যাঁ প্রত্যেকে খেয়াল করো, সে পরবর্তী সময় ওই লোকটা পরবর্তী সময় 3/4 অফ দেম কিনেছিল। 3/4 অফ দেম মানে আগে যে কটা কিনেছিল তার 3/4 অফ দেম কিনেছে। তার মানে কি আগে কিনেছিল 4টে, পরে কিনলো 3টে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে আমার এখানে আমি দেখি আগে ফার্স্ট টাইম প্রথমবারের জন্য সে কয়টা ডিম কিনেছিল? 4টে। সেকেন্ড টাইম সে ডিম কিনলো কটা? 3টে, ঠিক আছে? প্রথম দেখো এই যে 3/4 অফ দেম মানে কি? 3/4 অফ দেম মানে আগে সে যে কটা কিনেছিল তার 3/4 অফ দেম আবার কিনলো। তাহলে 3/4 অফ দেম মানে কি আগে কিনতো 4টে, এখন কিনেছে 3টে। তাহলে আগের ক্যালকুলেশনেও যাই তাহলে তোমরা বলবে কি যে আগে যদি 100 কেনে এখন কিনছে 75টা, তো একে যদি রেশিও বানাই, একে রেশিও বানালে 4:3 তো হয় নাকি বলো? তোমরা একটু রিপ্লাই দাও অঙ্কটার সঙ্গে আমার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ অঙ্কটা খুব ভালো অঙ্ক, কিন্তু কিন্তু দেখলাম আমি 8 ডজন উত্তর করা আছে, কিন্তু আমার মতে মনে হলো না যে এটার 8 ডজন উত্তর হওয়া উচিত। এর উত্তর হওয়া উচিত 14 ডজন। আমি তোমাদের প্রমাণও করে দিচ্ছি যে আমার কথাটা ঠিক কিনা ভুল। দেখো তাহলে আগে কিনেছে 4টে, 4 ডজন মানে রেশিওতে, এখন কিনছে 3। তাহলে আগে যখন 4 ডজন কিনছিল দাম দিচ্ছিল 10 টাকা করে পার ডজন, তার মানে 40 টাকা খরচ করেছিল। আর পরেরটা সে 12 টাকা করে ডজন কিনেছিল, তার মানে 36 টাকা খরচ করছিল। তাহলে আমার ওভারঅল সিপি হয়ে গেল 76। আর আমার এখানে কতগুলো মাল কিনলো? সে 7 ডজন মাল কিনলো, ঠিক? বলো দিস ইজ সিপি। তাহলে 7টার সিপি মানে 76 টাকা। এবার আমি এসপি তে আসি। এসপি দেখো 7খানা ডজনই কিনেছে এবং বিক্রি করার সময় 13 টাকা করে বিক্রি করেছে না পার ডজন? তাহলে 7 91 টাকা, এটা কি তার এসপি হয়নি বলো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আর এটা কার ডাউট কোশ্চেন ছিল? এটা কার একটা ডাউট কোশ্চেন ছিল? কার ছিল? নেই নাকি আজকে ক্লাসে? ও আচ্ছা দেখো তাহলে আমার এখানে 7টার সিপি হচ্ছে 76 টাকা এবং 7টার বিক্রয় মূল্য হয়ে গেল 91 টাকা। এবার আমায় বলো তো এখান থেকে এখানে তার প্রফিট কতটুকুন হলো? 15 টাকা, ঠিক তো নাকি? হ্যাঁ। কিন্তু এক্সামিনার হ্যাঁ বলছে স্যার। 15 টাকাটা তার প্রফিট হয়নি, তার প্রফিট হয়েছে 30 টাকা, তার মানে ইনটু 2। তাহলে 7টা সে কেনেনি, কিনেছে কটা? ইনটু 2, দ্যাট ইজ 14 পিসেস। বোঝা গেল কি বললাম?
হ্যাঁ স্যার 15টা 30 কি করে হলো বুঝলাম না, সরি স্যার। এখানে 15টা হচ্ছে তার এক্সট্রা পড়লো। আচ্ছা ভাই 30টা, আচ্ছা হ্যাঁ চলে আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই সরি 7টার হ্যাঁ সিপি 30টা 77 টাকা, 7টার এসপি 91 টাকা, হ্যাঁ 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 তাহলে 15 টাকা হ্যাঁ প্রফিট হলো, কিন্তু এক্সামিনার বলছে প্রফিট হতে হবে না 30 30 টাকা। টাকা 30 টাকা ঠিক 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 হ্যাঁ, তাহলে হ্যাঁ এ দেখো আমার মতে উত্তর বেরোলো কতগুলো, সে টোটাল কতগুলো কিনেছিল, 14 পিস কিনেছিল, ঠিক 14 আছে। পিস। এবার আচ্ছা দেখো 8 আমি, তো কোনোভাবেই হয় না। ইয়েস, এবার আমি প্রমাণ করে দিচ্ছি যে আমার উত্তরটা ঠিক আছে। দেখো, তাহলে এইটা 14 যখন হয়, তাহলে এই যে যে 4টেও কিনেছিল, 4টের বদলে কত হওয়া উচিত ছিল, 4 দুগুণী 8, 8টা হওয়া উচিত ছিল প্রথমবারের জন্য, এবং দ্বিতীয়বারের জন্য কত, ইন্টু 2, দ্যাট ইজ 6। তার মানে প্রথমবারও 8 ডজন কিনেছিল, দ্বিতীয়বারও 6 ডজন কিনেছিল, তাই তো? হ্যাঁ 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 ঠিক। এবার এবার দেখো 8 ডজনের ও 10 টাকা করে ডজন কিনেছিল, তার মানে কি এটা 80 ডজন, 80 টাকার মাল কিনেছিল প্রথমবার সিপি হ্যাঁ সিচুয়েশনে। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে সে 6 ডজন কিনেছিল, 6 বারং 72 টাকা কিনেছিল, তাহলে এই ছিল তার টোটাল সিপি 152, ঠিক। হুম, হুম। এবার বিক্রি করার সময় দেখো, বিক্রি করার সময় সে মোট কতগুলো, 14টা, তাই না? তার হলো মাল 8 আর 6 14, এবং এক একটা ডজন সে 13 টাকায় বিক্রি করেছে, তাহলে তার বিক্রয় মূল্য এখান থেকে কত বেরোলো দেখো, 182 টাকা। হুম 13 14 182, তাহলে বলো তো এখান থেকে তার 30 টাকা লাভ হলো কিনা? 30 টাকা হ্যাঁ। তাহলে আমার অঙ্ক ঠিক আছে। তো বইয়ে স্যার ভুল হতেই পারে স্যার, অনেক সময় দিয়ে না, দেয়। আমি শুধু বইয়ে ভুল দেখিনি, কিন্তু আমি আমি যখন এটা গুগলে সার্চ করলাম সেখানেও দেখলাম যে একই ভুল করা রয়েছে, ওখানেও 8 ডজন উত্তর করা রয়েছে। এই জন্য আমি তোমাদের বললাম এবং তোমাদের এই যে প্রমাণও করে দিলাম, ঠিক আছে। অঙ্কটা কিন্তু স্যার পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে তাহলে অপশনটা কোনটা নেবো তাহলে? তোমরা নান অফ দিস করবে, চোখ কান বুঝে নান অফ দিস করবে, হবেই ওকে উত্তর। স্যার। না ওকে স্যার পরীক্ষায় তো আর একই ডিজিটে আসবে না, তখন অন্য ডিজিটে অন্য সঠিক আহ, অ্যান্সার দিতেও পারে। হ্যাঁ, দেখো এই অঙ্কগুলো এমনই হয়। তবে একটা কথা, দুঃখের কথা বলবো তোমাদের, আচ্ছা এসএসসি এই অঙ্কের উত্তর 8ই নেবে। তোমরা মরে গেলেও 8 নেবে, যা 8 8 8, অপশন এ। এসএসসির এই একটা বড় সমস্যা, ওরা কখনো উত্তরটাকে ঠিক করে না। 1997 সালের একটা কোয়েশ্চেন, সেইটার যে একটা ভুল উত্তর করা হয়েছে, আজ পর্যন্ত সেই কোয়েশ্চেনটা নেয়, মানে ভুল উত্তরের উত্তরটাই নেবে ওরা। একটা এসএসসি সমস্যা আছে। স্যার তো মানে যাই হোক, এসএসসি তে সরি স্যার একটু জিজ্ঞাসা হচ্ছে, এসএসসি তে যে কোশ্চেন গুলো আছে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোতেই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আছে। ইয়েস। তবে দেখো তোমাদের এই যে যে বইটা আমি কিনতে বলেছি, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ কিরণের, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তোমরা যদি বইটা তোমরা, আচ্ছা পিডিএফ যারা যারা পেয়েছো তোমরা আমায় বলো তো, এমন কোন টাইপ আছে যে ওই বইতে নেই? অঙ্কের এমন কোন টাইপ হয় না যে ওই বইতে নেই, প্রত্যেকটা টাইপের অঙ্ক ওখানে দেওয়া রয়েছে। স্যার ওইটা আপনার একটা ছোট্ট প্রসেস স্যার, আমার তো আরএস আগরওয়াল আছে সেটাই ফলো করছি, মানে তারপর মানে ওটা কমপ্লিট করে কিনবো না তা সত্ত্বেও স্যার কিরণটাই কিনে নিলে ভালো, মানে স্যার দেখো একটা আমি chapter আমি যদি তোমাকে জেনুইন সাজেশন দিই, হ্যাঁ, হ্যাঁ স্যার তো জেনুইন সাজেশন আমার যেটা হবে সেটা হচ্ছে তুমি অবশ্যই কিরণের এই বইটাকে কিনে নাও। ওকে স্যার ওকে তার কারণ এখানে তুমি ভ্যারাইটি অফ টাইপের কোশ্চেন তুমি পাবে, ঠিক আছে। মানে 1997 সাল থেকে আজ পর্যন্ত, মানে 2018-19 পর্যন্ত যত ধরনের কোয়েশ্চেন এসছে এসএসসি তে, যত প্যাটার্নের কোয়েশ্চেন এসছে, আর তোমরা যদি একটু খোঁজ খবর নিয়ে থাকো তোমরা জানবে যে এসএসসির কোয়েশ্চেন প্যাটার্ন মানে এক্সট্রাঅর্ডিনারি, আউটস্ট্যান্ডিং, এবং এসএসসির ম্যাথটা খুব হার্ড, ঠিক আছে। খুব ভালো ভালো লেভেলের কোয়েশ্চেন থাকে। তবে কি মানে আরএস আগরওয়ালের অঙ্ক তোমাদের অ্যাকচুয়ালি এই বইটাকে কমপ্লিট করলে আরএস আগরওয়ালের বই তোমাদের মনে হবে ওগুলো বাচ্চারা করে, গ্যারান্টি। তো তবুও তোমরা যেখান থেকে খুশি তোমরা যে কোনো কোয়েশ্চেন আমাকে পাঠাতে পারো। তোমাদের যদি ডাউট সমস্যা হয় তো আমাকে গ্রুপে পাঠাবে, আমি তোমাদের ডাউট সেশনে রাখবো। আচ্ছা প্রত্যেককে বলো আমি এখানে যে উত্তর করলাম সেই উত্তরের সঙ্গে কনসেপ্টে মিলিয়ে দিলাম কিনা। হ্যাঁ স্যার টুগেদার। এবার প্রশ্ন এমন করতে চেয়েছিল
যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এগস হি পারচেজড ফার্স্ট টাইম। বুঝেছো? যদি সে ফার্স্ট টাইম পারচেজ করেছিল কটা, এটা প্রশ্ন করলে কিন্তু 8 ডজন হতো। তোমরা খেয়াল করেছো? কিন্তু এক্সামিনার এখানে জিজ্ঞেস করেছে টুগেদার, পারচেজ টুগেদার, তার মানে একসাথে সে কতগুলো ডিম কিনেছিল, মানে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে। দ্যাট ইজ 8 আর 6 14টা, ঠিক 14 ডজন। আশা করছি তোমরা অঙ্কটা বুঝেছো, ঠিক আছে? ওকে, মে আই গো ফর নেক্সট কোয়েশ্চেন? হ্যাঁ, চলো কর এটা। Ramkumar sold his motorcycle to Mohan at a loss of 28%. রামকুমার তার মোটরসাইকেলটা মোহনের কাছে বিক্রি করেছিল 28% লসে। মোহন স্পেন্ট রেস 1680 অন ইটস রিপেয়ার্স, এবং মোহন এই সাইকেলটা রিপেয়ারিং এ সারানোর জন্য 1680 টাকা আরো ব্যয় করলো। অ্যান্ড সোল্ড দ্য মোটরসাইকেল টু সোহান, এবং সে আবার সোহানকে মোটরসাইকেলটা বিক্রি করে দিল 35,910 টাকা দিয়ে। thereby he making a profit of 12.5%, এবং এভাবে সে 12.5% লাভ করলো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য মোটরসাইকেল অফ রামকুমার। তাহলে রামকুমার ওই মোটরসাইকেলটা কত টাকা দিয়ে কিনেছিল? দারুণ প্রশ্ন। আমরা থার্ড লাস্ট কোয়েশ্চেন এখন করছি, এরপরে আর দুটো কোয়েশ্চেন আছে। তোমরা কোয়েশ্চেনটা প্র্যাকটিস চেষ্টা করছো? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ স্যার। করো। হয়েছে? না স্যার। সৌরভ হচ্ছে? সৌরভ, সৌরভ আছো? হচ্ছে? হ্যাঁ স্যার করছি স্যার। স্যার বলেই দিন স্যার। হ্যাঁ, আমি এটা করে দিই, মানে অনেক সময় হয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? অনেক সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে দিই। হ্যাঁ, আর তো তোমরা প্র্যাকটিস করবেই। আমার এখানে 3জন লোক রয়েছে, দ্যাট ইজ রাম, আর কে রয়েছে? মোহন, আর রয়েছে কে? সোহান। রাম, মোহন আর সোহান। তো দেখো, আমি আগে রামকে নিয়ে ভাবনা চিন্তা করছি না। কেন করছি না? কারণ সোহন এর কস্ট প্রাইস হচ্ছে, সোহনের কস্ট প্রাইস, সোহনের কস্ট প্রাইস যেটা, মোহনের সেলিং প্রাইস সেটা। তো সোহনের কস্ট প্রাইস যেহেতু 35,910, তাই এটা আমি আগে ভাবছি। দেখো, মোহন এখান থেকে এখানে যাওয়ার জন্য কি করেছে না, 12.5% প্রফিট করেছে, ঠিক না? তাহলে এই 12.5% তোমরা কিন্তু একটু রিপ্লাই দিতে থাকবে।
12.5% এটা মানে আমরা জানি 1/8। দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই প্রফিট, দেন এসপি ইকুয়াল টু 9। ক্লিয়ার হলো এই পর্যন্ত? হ্যাঁ স্যার। তো এক্সামিনার বলছে 9টা 9 নয়, 9টা হচ্ছে 3 5 9 1 0। তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য আমি কি করেছি, ইনটু 3990 গুণ করে দিই। ইয়েস। এবার তাহলে 8টা 8 9, 8টা কত হবে, ইনটু 3990 ক্যালকুলেট করলে আমরা এখানে রেজাল্ট পেয়ে যাব 31,920। ঠিক, তাহলে 31,920টা হলো মোহনের সেলিং প্রাইস। মোহনের অ্যাকচুয়ালি মোহনের, সরি সেলিং প্রাইস নয়, মোহনের কস্ট প্রাইস। ঠিক আছে, মোহনের কস্ট প্রাইস। এবার কথা হচ্ছে মোহন এই টাকা দিয়ে তো কেনেনি। কেন কেনেনি? মোহন যে টাকা দিয়ে রামের থেকে কিনেছিল, রামের থেকে যেটা দিয়ে কিনেছিল তার সঙ্গে সে আবার 1680 টাকা অ্যাড করেছিল, ঠিক না, রিপেয়ারিং এ। তার মানে এই টাকার মধ্যে এই 1680 টাকা ঢুকে রয়েছে। তাহলে এই টাকার থেকে 1680 বিয়োগ করতে হবে। আর এই টাকার থেকে 1680 যখন আমি বিয়োগ করব তখন আমি পেয়ে যাব 30,240। ঠিক, তাহলে এই 30,240টা হচ্ছে রামের বিক্রয় মূল্য, তাই না? বলো। হ্যাঁ স্যার। এবার দেখো রামের বিক্রয় মূল্যের ক্ষেত্রে রাম কি হচ্ছে 28% লস করেছে। 28% দেখার সাথে সাথে মাথার মধ্যে চলে আসবে 7/25। দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই লস, দেন এসপি কি আমার এখানে তোমার হয়ে গেল 18 টাকা, নয় বলো? হ্যাঁ 18 টাকা হচ্ছে। এক্সামিনার বলছে 18টা 18 নয়, 18টা হচ্ছে কত, 30,240। তাহলে এখান থেকে এখানে আসার জন্য ক্যালকুলেট গুলো তোমরা নিজেরা করবে বাড়িতে, আমি এখানে বলে দিচ্ছি। এটা হবে আমার 1680, 1680। 18 সঙ্গে 1680 গুণ করলে 30,240 হয়। তাহলে রামের কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে রাম, তাহলে রামের কস্ট প্রাইস 25টা 25 নয় ইনটু 1680, দ্যাট ইজ 42,000, মানে 42,000। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এই অঙ্কটা কিভাবে করবে সব থেকে বেটার পদ্ধতিতে আমি তোমাদের এখানে বলে দিলাম। বলো তো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, দেন কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, প্রশ্ন আছে। Please. A trader sold an article at profit of 20%. এটা আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। মানে একটা লোক একটা জিনিস 20% লাভে বিক্রি করলো। Had he bought it at 60% less? ও এ তো সেই স্কোয়ার মেথড গো, এটা কিন্তু আমি আর করে দেব না। দিস ইজ স্কোয়ার মেথড, মনে পড়ছে চন্দন? স্কোয়ার মেথড, তাড়াতাড়ি উত্তর বলো। কত উত্তর? এত টাইম লাগছে কেন?
উত্তর কত? এখানে উত্তরটা মনে হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে স্যার, এখানে মনে হয় করে উঠতে পারছি না, আরেকবার স্যার দেখতে হবে আপনি যেটা বুঝিয়েছেন সেই স্কোয়ার মেথডটা পরে একবার। হ্যাঁ দেখো, দেখো খেয়াল করো, যারা বুঝতে পারছো না খেয়াল করো। আমার এখানে একটা আছে ইনিশিয়াল সিপি। ইনিশিয়াল সিপি, ইনিশিয়াল সিপি আমি 100 অ্যাজিউম করছি, কারণ আমি 20% প্রফিট করে বিক্রি করেছি, তার মানে কি আমার 120 টাকা বিক্রি হয়েছে, এসপি হয়েছে। ক্লিয়ার? এবার আমি কি করছি, আমি 60% লেসে মালটিকে কিনবো, তাহলে এখানে আমার কি নিউ সিপি আসবে চন্দন। তাহলে 60% লেস যদি হয় তাহলে নিশ্চয়ই আমি এখানে 40 টাকা দিয়ে মালটা কিনবো, 100 টাকার 60% লেস। এবার আমি এখান থেকে কি করতে চাচ্ছি, আমি এখান থেকে 50% প্রফিট করতে চাচ্ছি। তাহলে 40 টাকার 50% প্রফিট করলে আমার এখানে দাম হচ্ছে 60 টাকা। বলো তো হচ্ছে কিনা হচ্ছে না? 40-এর 50% কত? 20। তাহলে 40 আর 20 60 টাকা। এবার এই দুটো সেলিং প্রাইসের মধ্যে এটা কি বেরোলো? এটা বেরোলো নিউ এসপি। তাহলে এই দুটো সেলিং প্রাইসের মধ্যে তফাৎ কত? তোমরা বলছো 60 ইউনিটস। তো এক্সামিনার বলছে এই 60 ইউনিটসটা 60 ইউনিটস নয়, 90 রেস 90 লেস। তাহলে 60 সমান সমান যদি 90 হয়, 1 মানে কত? 90/60। আর 100 মানে কত? এই যে 100 আমার ইনিশিয়াল সিপি ছিল, এটাই বের করতে বলেছে, দ্যাট ইজ ইনটু 100। তাহলে ক্যালকুলেট করলে কত বেরিয়ে গেল বলো এখান থেকে? 20 দিয়ে কাটলে 3, 20 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 30, দ্যাট ইজ 150, 150 টাকা। এই বলো তো উত্তর কারা বলতে পারলে না স্কোয়ার মেথড করেও? বুঝেছো কি সবাই বলো? হ্যাঁ স্যার এইবার বুঝতে পেরেছি। আর লাস্ট কোয়েশ্চেন। সুকন্যা এই প্রশ্নটা পাঠিয়েছিল, সুকন্যা আছে? হ্যাঁ স্যার, এটা হয়েও গেছে, আমি একটু ভুল করে ফেলেছিলাম। ওই এলিমিনেশন মেথডেই করেছিলাম, কিন্তু আমি ভুল হয়ে গেছিল, এখন হয়ে গেছে তখন। হ্যাঁ, তো তুমি লাস্ট মোমেন্টে পাঠিয়েছিলে, আজকে একটুখানি সময় ছিল বলে হ্যাঁ তোমার হ্যাঁ এটা হ্যাঁ। করতে নিয়েছি, কিন্তু লাস্ট মোমেন্টে পাঠালে। দেখো, একটা হচ্ছে 8% প্রফিটের প্লেস, আর একটা হচ্ছে 18% প্রফিটের প্লেস। তাহলে 8% প্রফিটের প্লেস, আর এখানে আমার ওভারঅল গেইন হচ্ছে 14%। তাহলে এখান থেকে আমি যখন ক্যালকুলেট করছি আমি কত পেয়ে যাচ্ছি? এখানে পেয়ে যাচ্ছি 4, এখানে পেয়ে যাচ্ছি 6, দ্যাট ইজ 2:3। এটাকে অ্যাডাপ্ট করলে পেয়ে যাই 5। অ্যাকচুয়ালি 5টা 5 নয়, 5টা হলো 1000 কেজি, দ্যাট ইজ ইনটু 200। তাহলে 3টা 3 নয়, 3টা হবে ইনটু 200, দ্যাট ইজ 600 কেজি। ঠিক? তাহলে 18, এই যে কি বলেছে, 18% প্রফিটে আমি কতটুকুন বেচেছিলাম? 600 কেজি বেচেছিলাম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? হ্যাঁ স্যার। সবাই বুঝেছো? হ্যাঁ বেশ, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি ক্লাসের। ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, সকলে ভালো থেকো। হুম।